আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বপ্ন ভাঙা গল্পের 7 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ভাইয়ার বাবা এসে বলল, দীপু তুই আজকে আর বাড়ি থেকে বের হোস না। আমি বললাম, কেন বাবা? এতদিন পর গ্রামে আসছি, গ্রামটা কি একটু ঘুরে দেখতে পারবো না? বাবা বলল, বাইরের পরিবেশ ভালো না, ওরা তোরে দেখতে পারলে হয়তো মারতে পারে। চেয়ারম্যানকে কি নিয়ে যেন দেখছি পরামর্শ করছে। আম্মু বলল, ওরা আমার ছেলের কিছুই করতে পারবে না, অযথা চিন্তা করিও না, তোমার ছেলের ক্ষমতা সম্পর্কে তুমি জানো। আমি বললাম, দেখছো আব্বু, যেখানে আম্মু আমাকে নিয়ে চিন্তা করে না, সেখানে তুমি আমাকে নিয়ে অযথা চিন্তা করিও না। আর এইসব ঝামেলা তোমার ছেলে বাম হাত দিয়েই মিটিয়ে ফেলতে পারে, শুধু সময়ের অপেক্ষা। রাহাত বলল, বাবা আমি কাকাইয়ের কোলে যাব। আমি বললাম, আসো বাবা, তো আমার জন্য কি আনছো বাজার থেকে? রাহাত বলল, এই নাও কাকা, তোমার জন্য চকলেট আনছি। আমি বললাম, ওলে বাবালে, তুমি খাও। এই চকলেটটা আবার কার? তোমার মার জন্য আনছো বুঝি? রাহাত বলল, তুমি জানলা কি করে কাকা? আমি বললাম, আমি জাদু পারি, তুমি জানো না, পরে এক সময় দেখাবো, এখন যাও মাকে চকলেট দিয়ে আসো। রাহাত বলল, আচ্ছা কাকা। ভাইয়া বলল, দীপু আমি বলি কি, এই কয়দিন তুই ঘর থেকে বের হোস না। আমি বললাম, আমাকে নিয়ে তোদের একটুও চিন্তা করতে হবে না, কিভাবে কি করতে হবে তা আমি জানি। বাবা বলল, তোমরা মা ছেলে যে বসে বসে কি যে বুদ্ধি করো বুঝি না। আমি বললাম, ভাবি, ও ভাবি কই তুমি? ভাবি ভিতর থেকে বলল, এইখানে। ভাইয়া বলল, দীপু চাবিটা নে। আমি বললাম, তোর কাছে রাখ, সমস্যা নেই। ভাইয়া বলল, না থাক তোর কাছে। আমি ভাইয়ার কাছ থেকে চাবিটা নিয়ে ভাবির কাছে গেলাম। আমি বললাম, ভাবি। ভাবি বলল, বলো কি বলবে? আমি বললাম, এখানে রিয়াকে কোথায় পাবো বলতে পারবে? ভাবি আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি হলো, আমি কি ভুল কিছু বলেছি যে এভাবে আমার দিকে তাকিয়ে আছো? ভাবি বলল, বউকে দেখার খুব ইচ্ছে হচ্ছে না। আমি বললাম, না মানে ভাবি, এতদিন পরে আসছি তো একটু জাস্ট দেখবো কেমন আছে। ভাবি বলল, আমি জানি তুই এখনো রিয়ার অপেক্ষায় আসোস, কিন্তু আমি বুঝতেছি না তোর শ্বশুরবাড়ির লোকেরা কি শুরু করছে। আমি বললাম, আমি আসছি না, সব তথ্য বের করে ফেলবো, চিন্তা করিও না। এখন বলো রিয়াকে কোথায় পাবো? ভাবি বলল, রিয়া তো বড় ডাক্তার, আগে শহর থেকে হাসপাতালে একদিন আসছে, এখন সমস্যার কারণে এখানে আছে। শুনছি ছুটি নিয়ে নাকি 1 মাস এখানে, তাই এখানে আছে। আমি বললাম, ওই যে আসার সময় যে হাসপাতাল দেখছি ওটাই নাকি? ভাবি বলল, ওই হাসপাতালেই। আমি বললাম, ওখানে গিয়ে ওকে পাবো? ভাবি বলল, লাইনে দাঁড়াতে হবে, শহরের বড় ডাক্তার তো, এজন্য সবসময় সিরিয়াল লেগে থাকে। আমি বললাম, বুঝতে পারছি, মানুষের কাছ থেকে টাকা নেয় না। ভাবি বলল, না ফ্রিতেই, এজন্যই তো অনেক দূর থেকে অনেক মানুষ আসে। আমি বললাম, আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে রিয়া আমাকে কথা দিয়েছিল ফিরে আসলে ও আমার কাছে আসবে, কিন্তু ওকে কে কুমন্ত্রণা দিল দিয়ে বুঝতে পারছি না। ভাবি বলল, আমিও তো বুঝতে পারছি না। আমি বললাম, আচ্ছা ভাবি, আমি রিয়ার সাথে দেখা করে আসি। ভাবি বলল, না আজকে যেতে হবে না, আগে ঝামেলা মিটুক পরে। আমি বললাম, আরে ভাবি নো চিন্তা, কিছুই হবে না, আর বাসায় কাউকে বলবা না, বলবা বন্ধুর সাথে দেখা করতে গেছি। ভাবি বলল, সাবধানে থাকিও। আমি বললাম, ওকে ভাবি। যে বাসা থেকে বের হব, আম্মু বলল, দীপু দাঁড়া। আমি বললাম, কি হয়েছে আম্মু? আম্মু বলল, কই যাস? আমি বললাম, এই তো আম্মু, এক বন্ধুর সাথে দেখা করতে। আম্মু বলল, আমি জানি কই যাচ্ছিস, তবে যা, সাবধানে থাকবি কিন্তু। আমি বললাম, লক্ষ্মী আম্মু আমার, আসি। মাইক্রোটা নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। রিয়ার প্রতি আমার যত রাগ থাকুক না কেন, ওকে এক নজর একটু দেখবো, এতেই আমার অনেক শান্তি হবে। ভালোবাসার মানুষকে একটু দেখবো, এর থেকে বড় আর কি হতে পারে। গাড়িটা সাইড করে রেখে ভিতরে ঢুকলাম, দেখি ইয়া লম্বা লাইন। মনে মনে বললাম, সত্যি তো আমার বউ অনেক বড় ডাক্তার হয়ে গেছে। আমি যেই ভিতরে যাব, একটা মেয়ে এসে বলল, স্যার স্যার কি করছেন? দেখেন না আপনার মতো অনেকেই দাঁড়িয়ে আছে লাইনে, লাইনে দাঁড়ান যদি ম্যামকে দেখতে চান। আমি বললাম, এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলেন, একটু ছাড় দেওয়া যায় না? মেয়েটি বলল, সরি, কিছু করার নেই, যদি পারেন দাঁড়িয়ে থাকেন, আপনার সাথে এত কথা বলার সময় আমার নেই। মনে মনে বললাম, বড় ডাক্তার দাঁড়িয়ে তো থাকতেই হবে, কিন্তু আমি যে কে এটা শুনলে হয়তো শুনে আগে সালাম করতো। থাক সেই সব কথা বাদ দিই, রিয়াকে দেখার জন্য যদি লাইনে দাঁড়িয়ে থাকতে হয় থাকলাম, কিন্তু আমার ভুলটা যে কোথায় আজকে জেনে যাব। কি জন্য সে আমার থেকে দূরে, নাকি টাকার নেশায় এমন পথে নামলো? ধুর, কি সব চিন্তা করছি আমি। ফোনটা বের করে রাজুকে কল দিলাম। আমি বললাম, হ্যাঁ রাজু, সবকিছু ঠিকঠাক চলছে তো? রাজু বলল, একটু কষ্ট হচ্ছে বন্ধু, তুই তাড়াতাড়ি আয়, এত প্যারা নিতে পারবো না। আমি বললাম, তোর চিন্তা করতে হবে না, 2-3 দিন পর আমার পরিবার আসছে, পরে বাবার ভাইয়া সবকিছু দেখাশোনা করবে। রাজু বলল, তাহলে তো বন্ধু আমি একটু শান্তি পাবো।
আমি বললাম আচ্ছা তুই সারা জীবন শান্তিতেই থাকিস এটাই দোয়া করি। রাজু বলল মজা করিস সালাম, যে শান্তিতে রাখছোস আজীবন মনে থাকবে। আমি বললাম এরকম শান্তিই তো লাগবে বল। রাজু বলল আর তোর জন্য কি একটু শান্তিতে থাকতে পারবো না? আমি বললাম ওমা আমি আবার কি করলাম? রাজু বলল আমার বউকে এসে ফারজানা নিয়ে গেছে, বলে এটাই নাকি শেষ মিশন। আমি বললাম আসলে আমার পরিবারের সাথে আমার শ্বশুর বাড়ির লোকেদের একটু ঝামেলা হয়েছে, এর জন্য আর কি, তুই চিন্তা করিস না, 1-2 দিন রেখেই ছেড়ে দিব। রাজু বলল আমি আমার বউকে ছাড়া একদিনও ঘুমাতে পারি না। আমি বললাম শালা বউ পাগল কোথাকার। রাজু বলল আচ্ছা তুই এখন কই, এত হাউমাউ শোনা যায় কেন? আমি বললাম আর বলিস না, আচ্ছা আমার বউয়ের সাথে দেখা করতে। রাজু বলল কেন, তুই তোর বউকে দেখিসনি এখনো? আমি বললাম আরে বেডা আমার বউকে নিয়েই তো যত সব ঝামেলা। রাজু বলল কেন, ও কি সব জানে না? আমি বললাম ওর পরিবার ওকে সব উল্টাপাল্টা কি সব বুঝিয়ে নিয়ে গেছে, আজকে তাই জিজ্ঞেস করতে আসলাম। রাজু বলল তো লাইনে কেন? আমি বললাম আরে শালা আমার বউ শহরের সবচেয়ে বড় ডাক্তার। রাজু বলল শুনেছি, শহরের একজন বড় ডাক্তার আছে, কি যেন নাম, ও মনে পড়েছে, রিয়া চৌধুরী। আমি বললাম শালা ওইটাই তোর ভাবি। রাজু বলল কি? আমি বললাম বেডা। রাজু বলল কিন্তু উনি তো খুব ভালো। আমি বললাম তুই জানিস কিভাবে? রাজু বলল আমার মা সেই দিন অসুস্থ হয়ে পড়েছিল না, তখন ওনার কাছেই নিয়ে গেলাম। আমি বললাম আমাকে আগে বলবি না, তাহলে তোর সাথে আমার আরো আগেই যোগাযোগ হতো, আগে ওকে আমি ধরতে পারতাম। রাজু বলল কিন্তু উনি এত খারাপ, বুঝতে পারছি না। আমি বললাম খারাপ বানাইছে ওর পরিবারের লোকজন। রাজু বলল সব কয়টাকে উচিত শিক্ষা দে। আমি বললাম পাগলা ঘন্টির আসছে, দেখছস না, না জানি এসে কি করে। রাজু বলল রে, সব কয়টাই পাগলা, যদি সত্যি সত্যি আগের রূপে সব কয়টা চলে যায় সব তছনছ করে ফেলবে। আমি বললাম ধুর শালা, আমি চিন্তায় আছি কিভাবে ওদের থামাবো, ফারজানা তো আমার কথা শুনেই দৌড়ে আসতেছে মনে হয়। রাজু বলল যদি কিছু হয় শালা তোর নামে আমি পুরুষ নির্যাতনের মামলা দিব। আমি বললাম আচ্ছা সে দিস, আচ্ছা ফোন রাখি রে, লাইনের কাছাকাছি এসে গেছে। রাজু বলল সাবধানে থাকিস রে। আমি বললাম ফোনটা রেখে আশেপাশে দেখতেছি, সত্যি কি এখানে বিনা টাকায় চিকিৎসা করা হয়? অনেকে আবার দেখি হাসপাতালে ভর্তি আছে। মেয়েটা এসে জিজ্ঞেস করলো স্যার আপনার নামটা কি? একটু পর আপনার ডাক পড়বে, নাম বলা যাবে না, নইলে রিয়া চিনে ফেলবে। তানজিম নামটা এটা তো চিনে নাম, এটাই বলা যাবে। আমি বললাম আমার নাম তানজিম। মেয়েটি বলল আগে পিছে কিছু নেই? আমি বললাম জি, পাগলা তানজিম খান। মেয়েটি বলল এটা কি পদবি? হ্যাঁ পাগলা তানজিম খান। আমি একটা হাসি দিয়ে বললাম কেন, আপনার পছন্দ হয় নাই? মেয়েটা বলল এইভাবে হাসবেন না। আমি বললাম আপনি দেখতে তো অনেক সুন্দরী, আচ্ছা আপনার নামটা জানা যাবে? মেয়েটি বলল ডাক্তার দেখাতে আসছেন নাকি মেয়ে পটাতে? আমি বললাম দুইটাই হলে কেমন হয়? মেয়েটি বলল ধুর, আপনার সাথে কথা বলার সময় নাই। আমি বললাম এই যে মিস শুনুন, অনেক কিউট কিন্তু আপনি, আয়নার চেহারাটা দেখবেন। মেয়েটা মুখ বাঁকিয়ে ভিতরে চলে গেল। আমি মুখটা ভালো করে ঢেকে মাথায় একটা টুপি দিলাম আর কালো রঙের একটা চশমা পরলাম যাতে চিনতে না পারে। একটু পর আমার নাম আসলো, পাগলা তানজিম খা, আসতে পারেন। ওমা, লাইনের সবাই দেখি আমার দিকে তাকিয়ে আছে। একজন তো বলেই ফেললো ভাই আপনি কি পাগলা গারোতে ছিলেন? আমি বললাম ধরে ভাই পালিয়ে চলে আসছি। রিয়ার সেক্রেটারি এসে বলল আপনি এখানে দাঁড়িয়ে কথা বলছেন, ভিতরে যেতে বলছেন আপনাকে। আমি বললাম কি করব বলেন, আপনাকে একটু দেখার ইচ্ছে ছিল তাই দাঁড়িয়ে আছি, পরে যদি দেখতে না পারি। মেয়েটি বলল ভাই এত কথা বলিস না, আগে তুই ভিতরে যা, ম্যাম পরে আমাকে বকা দিবে। আমি আর কোনো কথা না বলে ভিতরে চলে গেলাম। রিয়াকে দেখে সত্যি আমি অবাক হয়ে গেছি, আগের থেকে হালকা একটু মোটা হয়েছে আর অনেক সুন্দর। ইস, আমার বউকে আমি দেখতে পেলাম কতদিন পর। চোখের কোণে হালকা পানি জমে গেল। চশমাটা আজও আছে, তবে ওইটাই হয়তো আমার চোখের ছোঁয়া ছিল, এজন্য চেঞ্জ করে নাই। রিয়া বলল কি মিস্টার পাগলা, দাঁড়িয়ে থাকবেন নাকি বসবেন? আমি কিছু বললাম না, বসলাম। কথা বললেও রিয়া চিনে ফেলতে পারে। আচ্ছা রিয়া কেন জানি মনে করলো দোষ কি শুধু আমারই ছিল, কি অপরাধ করছি আমি যে? রিয়া বলল আসলে আপনি কি সত্যি সত্যি পাগল? কোনো কথা বলেন না কেন, কি হয়েছে সেটা বলুন। হঠাৎ রিয়ার ফোনে একটা মেসেজ আসলো। ফোনের ওয়ালপেপারে আমার পিক দেখে তো আমি অবাক হয়ে গেছি, কি থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তাহলে ও কি এখনো আমাকে ভালোবাসে? রিয়া বলল এই যে কি নাম জানো, তানজিম, এখানে কি জন্য আসছেন? আপনার অসুস্থর কথা না বললে চলে যেতে পারেন, আপনার মতো অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে, ওদের তো অন্তত একটা সুযোগ দেন, এত সময় নষ্ট করবেন না। আমি মুখের মাস্কটা হালকা করে খুলে চশমাটা হাতে নিলাম। আমি বললাম রিয়া। রিয়া অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম আমার সাথে কেন এমন করলেন? আমি কি এমন করেছি যে, আচ্ছা দোষ কি শুধু আমার একারই? আমি একা শান্তি ভোগ করব, তোমাকে বিয়ে করা কি আমার অপরাধ ছিল? রিয়া কোনো কথা বলছে না, তবে ওর চোখে পানি জমে গেছে, এটা দেখতে পারছি। আমি চলে গেলে কান্না করবে, এটা আমি শিওর। রিয়া বলল মিতু, ওই মিতু।
রিয়ার সেক্রেটারি এসে বলল, জি ম্যাম। রিয়া বলল, কই থেকে এইসব লোক আসে, নিয়ে যাও একে, আর 10 মিনিট কাউকে ভিতরে পাঠাবা না। আমি বললাম, রিয়া আমি তোমার কাছে। ঋতু বলল, ভাই তুই আর কোনো কথা বলিস না, চল আমার সাথে। আমাকে বের করে দেওয়া হলো রিয়ার কেবিন থেকে। বাইরে এসে নিজেকে সামলাতে পারলাম না, চোখ দিয়ে পানি পড়তেছে। রিয়াকে তো আমি অনেক ভালোবাসি, ওর জন্য এত বছর অপেক্ষা করে আছি, সবাই না হয় পর করে দিলাম, তাই বলে ও কেমন করবে? একটা বার আমাকে জিজ্ঞেস করতো কি হয়েছে, আমি তোর স্বামী ছিলাম, কেন আমার সাথে এমন করলাম? মিতু বলল, কি রে ভাই তুই এবার কান্না করছিস কেন? আমি বললাম, কি বলবো আপনাকে, পৃথিবীর বুকে যত কষ্ট আছে সব আমাকে এসে ঝাপটে ধরে। মিতু বলল, সত্যি কি তুই পাগল টাগল? আমি বললাম, হরে আমি পাগল, যে বুঝির সেই বুঝলো না, আর তুই তো পরের মানুষ। মিতু বলল, ম্যাম তো এর আগে কারোর সাথে এমন করে নাই, তোর সাথে কেন করলো? আমি চোখের পানি মুছে বললাম, সব আমার কপালের দোষ, আর আমার কথাই কিছু মনে করিস না, তোর সাথে একটু মজা করে ফেলছি। মিতু বলল, আরে না স্যার, কি যে বলেন না। আচ্ছা বাইরের মাইক্রোটা কি আপনার? আমি বললাম, কেন ইচ্ছা আছে ঘুরবি? মিতু বলল, আসলে আপনি তো বড় ভাইয়ের মতন, তাই যদি। আমি বললাম, যদি সময় পাস, আমার বাবার নামটা বললাম, ওনার বাড়িতে যাস তাহলেই হবে। মিতু বলল, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে, কিন্তু একটা জিনিস বুঝলাম না, ম্যাম আপনার কি হয়? আমি বললাম, আরেকদিন বলবো, আজ আসি। হাসপাতাল থেকে বের হয়ে গাড়িটা নিয়ে একটু দূরে যেতেই দেখি কয়েকটা ছেলে আমার মাইক্রোর সামনে দাঁড়িয়ে আছে, লম্বা লম্বা হাতে লাঠি নিয়ে। আমি গাড়ি থেকে নেমে বললাম, কি চাই আপনাদের? হঠাৎ আমার চাচা শ্বশুর পেছন থেকে বের হয়ে বললাম, আজকে তোরে কে বাঁচাবে? সেই দিন আমার ছেলেদের একা পেয়ে তো খুব মারলি। আমি বললাম, আপনাকে আমি সম্মান করি, আর আপনি আসছেন আমাকে মারতে? চাচা শ্বশুর বলল, তোর সম্মানের পিছন মারি শালা, আজকে তোরে কে বাঁচায় একটু দেখবো। আমি বললাম, দেখেন আমার মনটা আজকে এমনি ভালো নেই। চাচা শ্বশুর বলল, কেন, আমার মেয়ে বুঝি তোকে অপমান করছে? শালা তোরে আজকে এমন ভাবে মারবো, জীবনে আর আমাদের বাড়ির দিকে আসবি না। হঠাৎ পেছন থেকে কে জানিয়ে এসে বলল, কাকে মারবি রে? আমার বন্ধুকে। আমি বললাম, আরে ফাহিম তুই। ফাহিম বলল, বন্ধুকে বিপদে ফেলে চলে যাব এমন মানুষ আমি নয়, আমি দূর থেকে দেখতে পেয়েছি তোর মতো, তাই এসে দেখি তুই, এজন্য ওখান থেকে দৌড়ে আসলাম। চাচা শ্বশুর বলল, তাহলে তুমি ওর সাথে? ফাহিম বলল, ওর সাথে কি, তোরে তো আজকে এই তোরা এই দুইটাকে ইচ্ছে মতো মেরে মাটির সাথে মিশিয়ে দে। আবার আমার পেছন থেকে কে জানি এসে বলল, আরে দাঁড়া দাঁড়া, কাকে মারার কথা বলছিস জানিস তুই? আমি বললাম, আরে সুমন তুই কিভাবে এখানে? সুমন বলল, ফাইম ফোন করে সব বলছে, এখন আই, দেখি আমার 3 বন্ধু সব কয়টাকে তামা তামা করে ফেলবো। আমি বললাম, ফাইম আমার মাইক্রোর পেছন থেকে হকি স্টিক আছে, ওইগুলো নিয়ে আইতো। ফাইম আমার কথা মতো তাই করলাম, 3 জনের হাতে 3টা হকি স্টিক। আমি বললাম, তোদের মতো 8-10টাকে মারা আমার কাছে কোনো ব্যাপার না, আর যেহেতু আমার বন্ধুরা আছে তাহলে চিন্তা কর কেমন মার মারবো তোদের আমি। তাই এখনো ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা, নইলে এমন মার মারবো জীবনে হাসপাতালের বেড থেকে আর উঠতেই পারবি না। একথা বলতেই সব কয়টা ছেলে ভয়ে চলে গেল। আমি বললাম, কি চাচা শ্বশুর, আপনাকেও কি আলাদা করে বলতে হবে? যখন আপনি সম্মান চান না, আপনাকেও কিন্তু ভরে দিব একেবারে। চাচা শ্বশুর বলল, দেখে নিব তোরে আমি পরে। আমি বললাম, আরে যা, কুকুর তো পেছন থেকেই ঘাউ ঘাউ করে, সামনে থেকে না। হকি স্টিকটা রেখে ফাহিমা সুমনকে জড়িয়ে ধরলাম। আমি বললাম, সত্যি রে, তোদের মতো বন্ধু পেয়ে আমি ভাগ্যবান। ফাহিম বলল, আরে শালা রাখ তুই, আসছিস একটা কল দিবি না? আমি বললাম, আরে তোদের নাম্বার নেই তো, আর আমি আসছি তো মাত্র আজকে সকালে। সুমন বলল, তো বন্ধু এই মাইক্রো কি তোর? আমি বললাম, হরে বন্ধু। ফাহিম বলল, তাহলে তোর জীবন সাকসেস। আমি বললাম, চল মাঠে গিয়ে আড্ডা দিই, এখানে এভাবে দাঁড়িয়ে থাকা যাবে না। ফাহিম বলল, চল। আমি বললাম, কিরে সুমন তুই হাঁটছিস কেন? সুমন বলল, তো কি করব, মাইক্রো তো তোর। আমি বললাম, দিব 100 এখন ওঠ। 3 বন্ধু গিয়ে মাঠে আড্ডা দিচ্ছি। আমি বললাম, তো তোরা বিয়ে করছোস? ফাহিম বলল, সুমন করছে, আমি না। আমি বললাম, তো সুমন এখন কি করিস? সুমন বলল, বাবার সাথে দোকানে বসি। আমি বললাম, আর ফাহিম তুই কি করিস? ফাহিম বললাম, এই তো ঘুরি আর খাই। আমি বললাম, কেন চাকরি করবি না? ফাহিম বললাম, মামু আর টাকা ছাড়া চাকরি হয় না। আমি বললাম, আমার রেস্টুরেন্টে চাকরি করবি? সুমন বললাম, তোর আবার রেস্টুরেন্ট আছে? আমি বললাম, একটা না 2টা রেস্টুরেন্ট আছে আমার। ফাহিম বলল, সত্যি? আমি বললাম, হুম। ফাহিম বলল, তো আমাকে বেতন কত দিবি? আমি বললাম, এইসব চাকরি করে তোর পোষাবে না, আমি তোর চাকরির ব্যবস্থা করে দিব, চিন্তা করিস না। ফাহিম বললাম, এটা মাথায় রাখিস, বড়লোক মানুষ তো তোরা আবার। আমি বললাম, দেখছো সুমন, ফাহিম খালি আমাকে বড়লোক বলে, বন্ধুদের কাছে সবসময় আমি মানে আগের আমি, ওই ছোট্টবেলার। সুমন বললাম, সত্যি তোর ভিতরে কোনো অহংকার নেই? আমি বললাম, আরে বেটা, অহংকার দিয়ে কি করব, বাঁচবই তো আর কয়দিন। ফাহিম বললাম, রিয়ার সাথে কথা বলছিলি?
আমি বললাম আজকে গিয়েছিলাম, কিন্তু রিয়া আমার সাথে কথা বলে নাই। সুমন বলল তোর শ্বশুর বাড়ির লোকেরা রিয়াকে কি বলে যে আটকে রাখে বলতে পারি না। আমি বললাম এখানে আসছি যেহেতু সব সমাধান করেই যাব, আগে কোনো মতে আমার পরিবারকে ঢাকায় পাঠাই। ফাহিম বলল কেন, ওরা ঢাকায় যাবে কেন? আমি বললাম আরে শালা, ওখানে এত বড় একটা বাড়ি আমার, ওইটাতে কে থাকবে? ফাহিম বলল ঢাকা শহরে তোর বাড়িও আছে? আমি বললাম এত অবাক হওয়ার কিছু আছে এতে? সুমন বলল সত্যি তুই যে কিছু করতে পারবি এটা আমার বিশ্বাস ছিল। আমি বললাম সুমন তুই কি কোনো কোম্পানিতে ফাহিমের সাথে চাকরি করতে চাস? সুমন বলল হলে তো ভালোই। আমি বললাম ওকে, তোদের দুজনকে এক কোম্পানিতে চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে, তবে এখন না, আমি আগে ঢাকায় যাই। ফাহিম বলল আচ্ছা। আমি বললাম আচ্ছা, আজকে সকালে ওরা কেন আমার ভাই আর বাবাকে মারছিল বলতে পারবি? সুমন বলল সম্ভবত তোর ভাইকে জোর করা হয়েছিল একটা জমি ওদের নামে লিখে দিতে, কিন্তু তোর ভাই রাজি হয় নাই, এজন্য হয়তো। আমি বললাম সব কয়টাকে জেলের ভাত খাওয়াবো আমি। ও শিট, বিকাল হয়ে গেছে, সব কয়টা পাগলি আসছে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে, না জানি এসেই কি করে। সুমন বলল কারা আসছে? সুমন বলল কারা আসছে? আমি বললাম সব কয়টা ভাই বড় বড় সন্ত্রাসী, এর থেকেও বড়, বলছি না ওদের সবাইকে দেখে নিব। সুমন বলল আমি শুনছি কালকে নাকি তোর বিচার হবে। আমি বললাম কে কার বিচার করে শুধু দেখবি, আচ্ছা এখন চলি। ফাহিম বলল চল। ওদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে বাসায় আসলাম। বাসায় আসতেই বাড়ির ভিতরে গিয়ে দেখি আম্মু বসে বসে কি জানি করছে। মনে মনে বললাম যাক বাবা, তাহলে বাঁচা গেল, পাগলগুলো এখনো আসে নাই, আমি না থাকলে তো ওরা যে কি করবে হিসাব নেই। আমি বললাম আম্মু তুমি কি করো? আম্মু বলল ধান বাসি। আমি বললাম ও মা, এই চাউলের মাঝে আবার ধান থাকে বুঝি? আম্মু বলল মাঝে মাঝে থাকে। আমি বললাম তো কি করবে এগুলো দিয়ে? আম্মু বলল এতদিন পর তুই আইসিস, পিঠা বানাবো। আমি বললাম তাহলে তো ভালোই হবে। আম্মু বলল তোর বান্ধবীরা তো এখনো আসে নাই। আমি বললাম ঢাকা থেকে মোহনগঞ্জ আসতে একদিন সময় লাগে জানো তুমি? আম্মু বলল এত সময়? আমি বললাম আর 2-3 দিন আসো তোমরা এই গ্রামে, পরে সবাইকে শহরে নিয়ে যাব। আম্মু বলল গ্রাম ছাড়া ভালো লাগে বল? আমি বললাম ভালো না লাগলেও লাগাতে হবে গো। আম্মু বলল আচ্ছা যা যাবনি, কিন্তু জমিগুলো কি করব? আমি বললাম কাউকে দিয়ে যাবা, পরে শুধু বাবা আর ভাইয়া এসে হিসাব নিবে। আম্মু বলল এটা অবশ্য খারাপ কথা বলিস নাই। আমি বললাম আম্মু আব্বু কই? আম্মু বলল দেখ হয়তো ঘরের কোণে ভয়ে বসে আছে। আমি বললাম যেখানে আমি আছি কেন যে অযথা ভয় পাই বুঝি না। আম্মু বলল তোর বাবা এমনি কিছু হলে ঘরের কোণে এভাবেই বসে থাকে। আম্মুর সাথে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ একটা মাইক্রো শব্দ শুনলাম। ভাবি বলল মনে হয় এসে গেছে, দেখতো। আমি বাইরে এসে দেখি সত্যি এসে গেছে। মাইক্রোটা আমাদের উঠানে সাইড করে সব কয়টা নামলো। প্রেমাকে নিয়ে 5 জন এসেছে ওরা, সব কয়টার পিছনে ইয়া বড় বড় ব্যাগ। ব্যাগ দেখেই বুঝে গেছি কি নিয়ে আসছে। ফারজানা আমার কাছে একটু তাড়াতাড়ি আসলো। ফারজানা বলল তোর কিছু হয় নাই তো? আমি বললাম আরে না, আমার গায়ে হাত দিবে এমন কেউ আছে বল? মেঘলা বলল এই বোকা, তুই ঢাকা থেকে আসবি, রাইফেল নিয়ে আসবি না? না থাকলে আমাকে বলতি, দিতি সব কয়টাকে ভরে, পরে এসে আমরা দেখতাম। আসলে আমি ফারজানার সব কয়টা বান্ধবীকে চিনি, আর ওরাও আমাকে ভালো করে চিনে, আমি যে ফারজানার বেস্ট ফ্রেন্ড। আমি বললাম আরে তোদের চিন্তা করতে হবে না, এমনি যেই মার দিছি সব কয়টা মনে হয় হাসপাতালে ভর্তি। প্রেমা বলল স্যার আমাকে ভুলে গেছেন বুঝি? আমি বললাম দেখো দেখো আমার ছাত্রী কি বলে, আর তোমাকে ভোলা যায় বলো? প্রেমা বললাম আপনার সাথে কথা নাই, আপনি আমাকে নিয়ে আসেননি। আমি বললাম এখানে আসো। প্রেমা আমার কাছে আসতেই ওর মুখটা ধরে বললাম আগে আমি আসছি ঝামেলা মেটাতে বুঝছো, পরে তোমাদেরকে নিয়ে আসতাম। প্রেমা বলল বুঝছি, ফাঁকি দিতেন আমি জানি। ভাবি বললাম এই দীপু সবাইকে নিয়ে ভিতরে চল, বাইরে দাঁড়িয়ে আসোস। ফারজানা বলল এটা কে রে? আমি বললাম আমার বড় ভাইয়ের বউ। ফারজানা বলল ভালো আছেন ভাবি? ভাবি বলল আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? কথা বলতে বলতে বাসার ভিতরে চলে গেলাম, দেখি আম্মু সহ সবাই ভিতরে বসে আছে। ওরা সবাইকে সালাম করলো। আমি বললাম আয় তোদের রুমগুলো দেখিয়ে দিই। ফারজানা বলল কিসের রুম? হ্যাঁ আগে সব কয়টাকে দেখবো পরে, বলেই ব্যাগ থেকে সবাই রাইফেল বের করলো। মেঘলা বলল নে এটা তোর জন্য, তোর কিছু করতে হবে না, শুধু দেখিয়ে দিবি, বাকি কাজ আমরাই করব। বাবার ভাইয়া তো ওদের কথা শুনে ইয়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি বললাম আরে আমার কথাটা শোন। ফারজানা বলল কোনো কথা শুনতে চাই না, জীবনে কত ছেলেকে মারলাম, এটা না হয় শেষ কোন, আর তোকে চিন্তা করতে হবে না, এইসব ঝামেলা মিটিয়ে যাব আমরা। বাবা দৌড়ে ওদের সামনে এসে বলল দেখো তোমরা আমার মেয়ের মতো, থাক ওদের ক্ষমা করে দাও। আর দীপু ওদের যেইভাবে মারছে মনে হয় উচিত শিক্ষা হয়েছে ওদের। সেতু বলল আরে আঙ্কেল ভয় পাচ্ছেন কেন, আমার বাবা মন্ত্রী, যদি তাকে মন্ত্রী পদ ছাড়তে হয় এই
এই খুনের জন্য বাবা তাও রাজি হয়ে যাবে। আর বড় কথা হলো ওরা আপনাকে মারছে, আমার বন্ধুর বাবাকে। ওদের তো কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলা উচিত। আপনার ছেলেকে আগেই বলছিলাম, যা দরকার হয় আমাদের কাছ থেকে নিয়ে যাবি, আর যাকে মারার ইচ্ছা হয় মেরে দিবি, বাকিটা আমরা এসে সামলে নিব। ভাইয়া কানে কানে এসে বলল, ওদের থামা ভাই, নইলে দেখতেছি আজকে একটা কিছু হয়ে যাবে। আমি ওদের হাত থেকে রাইফেলগুলো নিয়ে ব্যাগে রেখে দিলাম। আমি বললাম, ভাবি, ও ভাবি। ভাবি বলল, কি হয়েছে? আমি বললাম, যাও ওদের হাত মুখ ধুইয়ে আনো, কলটা একটু দেখিয়ে দাও। ফারজানা বলল, কিন্তু। আমি বললাম, কোনো কিন্তু নয়, পরে কথা বলবো। আর এখানে আসছোস ভালো হয়েছে, আমি হয়তো এখান থেকে চলে যাওয়ার পর আর গ্রামে নাও আসতে পারি, তাই আমার সাথে সাথে গ্রামটা দেখে যাবি। এখন চুপচাপ ভাবির সাথে যা। প্রেমা বলল, দেখছো তো আপু ভাই আর কি বুদ্ধি। আম্মু বলল, দীপু এই পিচ্চি মেয়েটাকে। আমি বললাম, আরে আম্মু এটা আমার ছাত্রী। আম্মু বলল, খুব কিউট আছে বলতে হবে। প্রেমা বলল, ধন্যবাদ আন্টি। আমি বললাম, প্রেমা যাও হাত মুখ ধুয়ে এসো। প্রেমা বলল, আপনি আসেন। আমি বললাম, আমি গিয়ে কি করব, ভাবি তো আছে। আম্মু বলল, আরে জানা এমন করছিস কেন? আমি বললাম, চলো। ভাবি আপনি গিয়ে রান্না করেন, আমি চাপ দিচ্ছি কলে। ভাবি চলে যাওয়ার পর মেঘলা বললাম, আমার মনে হয় কি জানিস, সবার আগে তোরে মারা উচিত। শালা কত দূর থেকে আসলাম একটা খুন করব বলে, তোর জন্য সব মাটি হয়ে গেছে। আমি বললাম, কখনো কোনোদিন গ্রামে গেছোস? ফারজানা বলল, না যাই নাই তো। আমি বললাম, আমাদের গ্রামটা অনেক সুন্দর, দেখতে পারবি। কথা ঘোরানোর জন্য বললাম, নইলে যে পাজির পাজি ওরা। সেতু বললাম, আমরা এখানে আসছি কেন? আমি বললাম, আর বলিস না, এখানকার চেয়ারম্যান ভালো না। ফারজানা বলল, কেন রে? আমি চেয়ারম্যানের বিষয়ে সব বললাম। মেঘলা বলল, তাহলে কালকে তোর বিচার করবে তাই নাকি? আমি বললাম, ফারজানা বলল, দেখ কালকে কে কার বিচার করে, শালাকে যদি পদ থেকে সরাতে না পারি আমার নামও ফারজানা না। আমি বললাম, আমিও কালকের দিনের অপেক্ষায় আছি। প্রেমা বলল, ভাইয়া ভাবির সাথে দেখা করো নাই? আমি বললাম, গিয়েছিলাম রে, কিন্তু ওরা কি সব কুমন্ত্রণা দিয়ে ওকে আটকে রেখেছে। ফারজানা বলল, বুঝলাম না, তোর বউ আবার তোর কথাই শোনে না? আমি বললাম, আমার কাছে থাকলে তো শুনতো শালি। ফারজানা বলল, দেখ এমনি এত দূর থেকে আসছি, কিছু বলবি না, নইলে তোরে কিছু করতেও তো দিলি না। প্রেমা বলল, এই তুই কারে কি কস? আমার ভাইয়াকে মারবি আর আমি বসে বসে দেখবো? ফারজানা বলল, বুঝি বুঝি, এজন্যই তুই প্রেমাকে তোর হাতিয়ার করে নিয়ে আসছোস, যাতে আমি কিছু করতে না পারি। আমি বললাম, আচ্ছা চল সবাই ভিতরে। আর একটা কথা। প্রেমা বলল, আবার কি ভাইয়া? আমি বললাম, আমার পরিবার কিন্তু এতটা বড় লোক না, তাই যা আছে তাই খাবি, আর যেখানে থাকতে দেয় না কেন। ফারজানা বলল, দিবশালা পিছনে এক লাথি, তোর বলতে হবে না, আমরা সব ম্যানেজ করে থাকতে পারবো। সবাই ভিতরে যাওয়ার পর ওদের গামছা দিলাম, হাত পা মুছে চেয়ারে বসলো। গ্রাম অঞ্চলের বাড়ি তো এজন্য সোফা নাই। আম্মু বলল, এই নাও মায়েরা। ফারজানা বলল, এটা কি আন্টি? আমি বললাম, আমাদের গ্রাম অঞ্চলের শরবত, কখনো তো গ্রামে আসিস নাই, এখন খা, শরীর ঠান্ডা হয়ে যাবে। মেঘলা বলল, কেন অযথা কষ্ট করতে গেলেন আন্টি? আম্মু বললাম, তোমরা আমাদের বাড়ির মেহমান, তোমাদের সেবা করা আমাদের কর্তব্য। প্রেমা বলল, মেহমান মানে কি আন্টি? আম্মু বলল, অতিথি বোঝো মা, ওইটাই। প্রেমা বলল, ও বুঝছি, তবে আমি মেহমান না। আমি বললাম, তাই নাকি, তো আপনি কি হন আমাদের? প্রেমা বললাম, আমি ভাই আর বোন, এই বাড়ির সদস্য। ফারজানা বলল, আজ থেকে তুই আমাকে বোন বলবি না, তোর আমাদের বাড়িতে জায়গা নাই। প্রেমা বলল, যা, তোর বাড়িতে কে থাকবে? আম্মু বলল, থাক, আমার মেয়ে আমার কাছে থাকবে। আম্মু আর প্রেমার কথা শুনে আমরা সবাই হাসতে লাগলাম। রাতে সবাই টেবিলে বসলো খাবার খেতে, শুধু আমি, আম্মু আর ভাবি ছাড়া। ফারজানা বলল, কি রে তুইও বস। আমি বললাম, না, আগে তোরা খা, পরে আমরা খাবো। সেতু বলল, বস, ভালো করে বলতেছি। ভাবি বলল, যাও ভাই বসো। সবাই খুব মজা করে খেলাম। ফারজানা বলল, সত্যি আন্টি আপনার হাতের রান্না অসাধারণ। প্রেমা বলল, একটা গোপন কথা বলি আন্টি। আম্মু বলল, বলো। প্রেমা বলল, ভাইয়াও কিন্তু সে রান্না করতে পারে, সেই দিন রেস্টুরেন্টে রান্না করছে, খুব মজাই হয়েছে, শুনেছি নাকি আপনি শিখিয়ে দিয়েছেন। আম্মু বলল, সত্যি বাবা, তুই এতগুলো মানুষের খাবার রান্না করছোস? আমি বললাম, আরে আম্মু, আমি তো চেষ্টা করেছি, তুমি তো জানো তোমার ছেলে যেই কাজ ধরে সেটা করেই ছাড়ে। ভাবি ওদের রুমগুলো গুছানো হয়েছে? ভাবি বলল, আসো আমার সাথে। ফারজানা বলল, কিছুক্ষণ বসে আড্ডা দিই, পরে ঘুমাই। আমি বললাম, ঘরে বসে থেকে মজা নাই, চল উঠে না যাই। ফারজানা বলল, আপনারা ঘুমিয়ে পড়েন আন্টি। আম্মু বলল, আরে সমস্যা নাই, আমরা এমনি একটু সময় করেই ঘুমাই। আম্মু ঘরে রইল। আমি বললাম, ভাবি আপনি আসেন। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো, আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।